সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের জয় গোস্বামীর লেখা নুন কবিতাটা নিয়ে। তোমরা আমায় সবাই কমেন্ট করে জানিও যে জয় গোস্বামীর কোন কবিতাটা আমরা ক্লাস 10-এ পড়েছিলাম। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটস সবার আগে তোমরা পেয়ে যাও। এবার চলে আসি মূল ভিডিওতে। কবিতাতে যাওয়ার আগে চলে আসি কবি জয় গোস্বামীর সম্পর্কে কিছু কথা বলতে। কবি জয় গোস্বামীর জন্ম 1954 সালে কলকাতায়। বাংলা সাহিত্যের এক খ্যাতিমান কবি। তার লেখায় উল্লেখযোগ্য কবিতার বই পত্নজীব, উন্মাদের পাঠক্রম, হুতুম ভগবান, ঘুমিয়েছ ঝাউ গাছ, বর্জ্য বিদ্যুৎ খাতা, পাগলি তোমার সঙ্গে, সূর্য পড়া ছাই, হরিণের জন্য একক, ভালোটি বাসিব, শিবির, গরাদ গরাদ প্রভৃতি। যারা বৃষ্টিতে ভিজেছিল, তার স্মরণীয় কাব্য উপন্যাস। তার বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে সেই সব শেয়ালেরা, সুরঙ্গ ও প্রতীক্ষা প্রভৃতি। বাংলা আলোচনায় তার লেখা অস্মিকের খেলা, আমার রবীন্দ্রনাথ, গোসাই বাগান, 3 ঘন্ট উল্লেখযোগ্য সংযোজক। কবিতাটা বলার আগে বলি এই কবিতার কাব্যগ্রন্থ। নুন কবিতাটা কবি জয় গোস্বামীর ভুতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত। আর ভুতুম ভগবান কাব্যগ্রন্থ হলো জয় গোস্বামীর পঞ্চম কাব্যগ্রন্থ। এই কবিতাটা সমাজের দরিদ্র, পীড়িত, নিম্নবর্গীয় মানুষের জীবন সংগ্রামকে কবি তুলে ধরেছে। কবি জয় গোস্বামী সামাজিক বৈষম্য, দারিদ্র্যের বিরুদ্ধে এক প্রতিবাদী সুর হিসেবে এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। এবার চলে আসি কবিতার ব্যাপারে বলতে। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। কবি কবিতার প্রথম লাইনেই বলছেন আমরা তো অল্পেই খুশি, বেশি তো আমাদের চাই না, তাই দুঃখও করে কি হবে, আমাদের সারাটা দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। অর্থাৎ দুবেলার যদি পেটে ভাত যায় তাহলেই আমাদের মতো নিম্নবর্তী মানুষদের দিন চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দি গঞ্জিকাতে। দ্বিতীয় লাইনে কবি খুব সুন্দরভাবে নিম্নবর্তী মানুষদের তুলে ধরেছেন, যেখানে তিনি বলছেন যে আমাদের দিন চলে যায় অসুখে ধার দেনাতে। অর্থাৎ আমাদের জীবনে একটা না একটা সময় অসুখ বিসুখ এইসব আসে, সেই সব ঠিক করার জন্য আমাদের ধার দেনা করতেই হয়। আর রাতের বেলায় দুভাই মিলে, এখানে দুভাই বলতে বোঝানো হয়েছে ছেলেকে আর বাবাকে, তো বাপ বেটা দুজন মিলে গঞ্জিকা অর্থাৎ গাঁজার কলকাতে টান দি। এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে নিম্নবিত্ত মানুষদের খাবারের টাকাই জোগাড় করতে গিয়ে হিমশিম খেয়ে যায়, সেখানে দুভাই অর্থাৎ বাপ বেটা মিলে গঞ্জিকাতে টান দিচ্ছে কি করে। এখানে গঞ্জিকাকে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছুর প্রতি আসক্তি বা বিলাসিতা থাকে, সেই বিলাসিতাকেই বোঝানো হয়েছে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। তবে তৃতীয় লাইনে বোঝাচ্ছেন যে নিম্নবিত্ত মানুষদের প্রতিদিন বাজার হয় না, আর যেদিন বাজার হয় সেদিন মাত্রা ছাড়া হয়। এমনকি যখন বাজার থেকে বাড়ি ফেরে তখন গোলাপ চারাও নিয়ে আসে। এখানে গোলাপ চারাকে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। গোলাপ চারা অর্থাৎ শখের জিনিস, সেই জিনিসটাও তারা সাথে করে নিয়ে আসে। যেগুলো প্রয়োজন তার থেকে বেশি যেগুলো অপ্রয়োজন সেইটাই নিয়ে আসে, কারণ হঠাৎ করে টাকা চলে এসছে, তাই কি কিনা উচিত আর কি কেনা উচিত না সেটা তাদের হুঁশ থাকে না। কিন্তু পুতবো কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান্দি গঞ্জিকাতে। কবি 4 নম্বর লাইনেই বলছেন যে আমরা সাধারণ মানুষ শখের জন্য নিজেদের জিনিসপত্র কিনে আনি। যেমন এখানে বক্তা গোলাপ চারা কিনে এনেছে, কিন্তু এখন বড় কথা হচ্ছে সেই গোলাপ চারাটা পুঁতবে কোথায়, বা যদি পোতে তাতে কি ফুল হবে আদেও। এইসব কথা ভাবতে ভাবতে তাদের কোনো উত্তর আসে না মনের ভেতর, তাই তারা আবার দুভাই মিলে গঞ্জিকাতে টান দেয়। আমরা তো এতেই খুশি, বলো আর অধিককে চাই, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। কবি নিম্নবিত্তদের প্রতিনিধি হয়ে বলছেন যে আমরা তো অল্পতেই খুশি, আমরা তো অধিক কিছু চাইছি না, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। এই লাইনের মাধ্যমে বোঝা যাচ্ছে যে নিম্নবিত্তদের চাহিদা বলতে খুব সামান্য জিনিস, তাই তাদের প্রতিদিনই হেসে খেলে কষ্ট করে দিনটা কোনো ক্রমে চলেই যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। কবি শেষের 3 লাইনের মধ্যে বলছেন মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। তার কারণ যখন কোনো এক কারণে যদি তাদের টাকা পয়সা বা রোজগার না হয়, তাহলে তাদের টাকা পয়সার জোগাড় করার জন্য মাঝ রাতে বাড়ি ফিরতে হয়। আর বাড়ি ফিরে যখন খেতে বসে তখন দেখে শুকনো ভাতে কোনো নুনের ব্যবস্থা নেই, তখন তাদের মাথায় রাগ চরম সীমানায় পৌঁছে যায়। কারণ এটা স্বাভাবিক ব্যাপার, তোমরা নিজেদের কল্পনা করে দেখো, তোমরা যদি খেতে বসো সেখানে যদি নুন না থাকে, শুধু শুকনো ভাত, তাহলে তোমাদের এটা খেতে কি ইচ্ছা করবে? তাই এখানে নিম্নবিত্ত বা সাধারণ যারা দিন মজুরি, তাদেরও একই পরিস্থিতির সৃষ্টি হয় প্রতিনিয়ত। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। কবি এই লাইনে বলছেন যে যখন তাদের হাতে
কোনো নুনের ব্যবস্থা নেই, তখন বাপ বেটা দুজনেরই রাগ মাথায় চড়ে যায়। কারণ তারা সারা দিন খেটে যখন রাতের বেলায় খেতে বসে তখন দেখে ভাতের মধ্যে নুন নেই, তাই রাগের বশে তারা পুরো গোটা পাড়া মাথায় করে নেয়। আর তারা মাথায় করবেই, তার কারণ যেহেতু তারা সামান্য লোক, কেউ তো তাদের পরোয়াই করে না বা তাদের দিন যাচ্ছে কি করে সেইটার পর্যন্ত কেউ লক্ষ্য করে না। তাই তারা রাগের মাথায় কি করবে না ভেবে পাড়া মাথায় করে তোলে। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কবি শেষ লাইনে বলছেন যে আমরা তো সামান্য লোক, তাই আমরা মারামারি করি বা সারা পাড়া মাথায় করি, কারোর তাতে কিছু যায় আসে না, কারণ আমরা সামান্য লোক, সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। আমরা খাচ্ছি কি না খেয়ে মরে যাচ্ছি, কারোর সেটা দেখার কেউ নেই। আর কবি শেষ লাইনে সকল নিম্নবিত্ত মানুষদের জন্য দাবি করছেন সরকারের কাছে বা প্রশাসনের কাছে যে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা করা হোক। এই ছিল জয় গোস্বামীর লেখা নুন কবিতাটা। এখানে নুন বলতে রূপক হিসেবে বা উপমা হিসেবে বোঝানো হয়েছে। এখানে নুন কথার অর্থ হলো নিম্নবিত্ত মানুষ বা যারা দিনমজুরি তাদের স্বাভাবিক চাহিদা, যেখানে সামাজিক মর্যাদা আর যেটুকু প্রয়োজন বেঁচে থাকার জন্য সেইটুকু দাবি রাখছে কবি প্রশাসন আর উচ্চবিত্তদের কাছে। তারা আর তো কিছু চাইছে না, শুধু বেঁচে থাকার সম্বলটুকু চাইছে। এই বলেই তিনি ওনার কবিতা শেষ করছেন। আর শেষে বলছেন যে গরিব মানুষদের বা যারা দিনমজুরি করে তাদের নুনের ব্যবস্থা দেওয়া হোক।